নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জনতার দরবার। আমি এখন চলে এসেছি নাগেরবাজার সুবর্ণভূমি কমপ্লেক্সের অদিতি মুখার্জির কাছে। চলুন সরাসরি ওনার সাথে কথা বলে নেব। বাস্তু এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দিদি, আজকের বাস্তু সম্পর্কে কি কি বলবে, সাধারণ মানুষকে কি কি জানাবে? দেখুন, সাধারণ মানুষ অনেকেই এই বাস্তু সম্পর্কে হয়তো জানে না, আবার অনেকে জেনেও থাকতে পারে। তো বাস্তু এমনই একটা জিনিস, প্রত্যেকটা মানুষের লাইফে এর ইম্প্যাক্ট দেয়। দেখুন, ছোট ছোট জিনিস আমরা ভাবি এই টেবিলটা এখানে রেখে দিয়েছি, এর কি পারপাস আছে, এটাতে কিছুই হবে না। যেমন একটা বাস্তু যদি করতে হয়, তাহলে একটা বাড়ির প্রপারলি একটা প্ল্যান চাই। কারণ প্ল্যানটা নিয়ে আমরা কি করি, প্ল্যানটা যখনই আমাদের হাতে আসে তখন প্ল্যানটা নিয়ে আমরা গুগল আর্থ থেকে ওই প্রপার্টির ডিগ্রিটা নিয়ে আমরা ওটাকে 16 জোনে ডিভাইড করি। যেমন ধরুন 16 জোনে ডিভাইড করলে নর্থ বলে একটা জায়গা আসবে, নর্থ, এনএনই, নর্থ ইস্ট, ইএনই, এরকম 16টা জোন আসবে। এবার প্রত্যেকটা জোনের একটা করে মাহাত্ম্য আছে। কোন জোনে কি আছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে এই বাড়িতে কি হবে। যেমন ধরুন আমি নর্থ ইস্ট নিয়ে একটা কথা বলছি, আমি অনেক বাড়িতে দেখেছি এবং অনেক বাড়ির আমি কাজও করেছি। নর্থ ইস্টে যদি কারোর বাড়িতে কিচেন, সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট থাকে, সেই বাড়িতে আমি বহু জায়গায় দেখেছি ক্যান্সার, কিডনির প্রবলেম, নার্ভাস সিস্টেমের প্রবলেম এবং মাইগ্রেন, সেরিব্রাল থ্রম্ব হয়। আর আরেকটা জিনিস হয়, মেয়েদের না প্রেগনেন্সিতে বারবার মিসক্যারেজ হয়। কারণ এটা বিশেষ করে বাঙালিদের না এটা মানতে চায় না। অনেক নন বেঙ্গলিরা এটার উপরে প্রচুর রিসার্চ করে, ওরা খুব মানে এটা। যেমন আরেকটা জোন আমি বসছি সাউথ ইস্ট। সাউথ ইস্টে যেমন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কারণ সাউথ ইস্ট যে জায়গাটা আছে সেই জোনটার নাম হচ্ছে ক্যাশ এবং লিকুইডিটি। সাউথ ইস্টে যদি ব্লু কালার বা সাদা কালার বা টয়লেট থাকে, তাহলে সেই বাড়িতে প্রচন্ড পরিমাণে ক্যাশ প্রবলেম হবে, ক্যাশ লিকুইডে হবে না এবং সার্ভেন্টেরও প্রবলেম হবে, মেড সার্ভেন্টেরও প্রবলেম হবে। এইভাবে প্রত্যেকটা জোন থেকে না কিছু পাওয়া যায়। সাধারণভাবে এটা খালি চোখে এটা দেখা যাবে না, এটা কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে কি। সে কাজ করছে, সবই করছে, কিন্তু তার পেমেন্ট সব ব্লক। তখন এটাকে আমরা না ভেঙে কি করে এটাকে করা যায়, ছোট ছোট ট্রিটমেন্ট হয়, এই ট্রিটমেন্টটা করে দিলে ওনার ওই প্রবলেম থেকে উনি মুক্তি পেয়ে যাবে। এইভাবেই আমরা কাজ করে থাকি। যেমন সাউথ ইস্ট বলে যে জায়গাটা আছে, সাউথ ইস্টে কেউ একটা তারের গুলা এনে রেখে দিল। আমি একটা বাড়িতে একটা কেস স্টাডি আমি করেও দেখেছি, তার বাড়িতে সবকিছু মোটামুটি ঠিক আছে, কিন্তু তার হঠাৎ করে লিগাল প্রবলেম আসছে। কেন লিগাল প্রবলেম আসছে সে সেটা বুঝতে পারছে না। তখন আমি ওনার বাড়িতে গিয়ে দেখলাম সবই ঠিক আছে, আমিই করে এসেছিলাম কাজ, সবই ঠিক আছে, কেন উনি লিগাল প্রবলেমে জর্জরিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি যে ইলেকট্রিকের যে ওয়্যারগুলো হয় না, ওয়্যারটা রাউন্ড শেপ করে ওখানে রাখা আছে। ওটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার পরেই আমার আস্তে আস্তে লিগাল প্রবলেম থেকে উনি বেরিয়ে গেল। তা এই ছোট ছোট জিনিস নিয়ে আমরা তো বুঝতে পারবো না এটা যে কেন হচ্ছে। যেমন ইস্টে যদি আমি সাদা কালার রেখে দিই, রেড কালার বা সাদা কালার রেখে দিই, তাহলে প্রচন্ড পরিমাণে কানেকশন ইস্যু হবে। আপনার যে রিলেটিভ গুলো আছে তারাও মনে হয় আননেসেসারি আপনার সাথে ঝামেলা শুরু করবে, আপনার থেকে দূরে চলে যাবে। এইভাবেই প্রত্যেকটা জোন থেকে আমাদের লাইফে এফেক্ট দেয় বাস্তু থেকে। অ্যাস্ট্রোলজি নিয়ে আমি বলছি, দেখুন অ্যাস্ট্রোলজিতে অনেক বড় বড় আমার থেকে অনেক মান্যগণ্য লোক আছে অ্যাস্ট্রোলজার, কিন্তু আমি কারোর সম্পর্কে কোনো বদনামও করছি না, কিচ্ছু না। কিন্তু আমি দেখেছি যে অ্যাস্ট্রোলজিতে একই হাতে প্রত্যেকটা আঙুলে আংটি পরিয়ে দিয়ে রেখেছে। তো আমার একটাই প্রশ্ন সবার কাছে, যে শুধু কি যে 12টা প্ল্যানেট আছে, 12টা রাশি আছে, 12টা রাশি শুধু আমাদের হাতের মধ্যেই আছে? এই 10টা আঙুলে 12টা রাশি বসে আছে। তো 10টা আঙুলে যদি আমি 10টা আংটি পরিয়ে দিই, তাহলে ওনার সব কাজ হয়ে যাবে? এটা তো অনেক লোকের হাতে দেখেছি পরিয়ে রাখা আছে, তবুও তাদের কাজ হচ্ছে না। কেন কাজ হয় না? এই জন্য কাজ হয় না যে 12টা প্ল্যানেট আছে না, 12টা প্ল্যানেট একটা মানুষের
ফুল বডি থেকে মাথা থেকে একদম পুরো পা পর্যন্ত দিয়ে তৈরি হয়। প্ল্যানেট যেমন দুটো হাত আমাদের জেমিনি, জেমিনিতে যদি প্রবলেম থাকে তাহলে আমি হাতে স্টোন পরালে আমার কাজ হবে। এবার যদি আমার পিসেসে প্রবলেম থাকে তাহলে আমার পিসেসে পরালে আমার পিসেসটা পায়ের আংটি যদি আমি হাতে পরাই তাহলে তো কাজ হবে না। আমার এরিসে প্রবলেম আছে, এরিস মানে মাথা, তাহলে আমার মাথায় যদি কোনো প্রবলেম থাকে, ওখানে যদি কোনো আমার নেগেটিভ ভিট থাকে, তাহলে আমি মাথায় তো স্টোন পরাতে পারবো না। ওই স্টোনটা হাতে পরিয়ে দিলে তোমার কাজ হবে না, হবে হবে না। তো এই জায়গাগুলো ছোট ছোট জিনিসগুলো দেখুন, প্রত্যেকটা জিনিসের আপডেট হয়। আগেরকার যে অ্যাস্ট্রোলজার ছিল, আগেরকার যে বাস্তুকারগুলো ছিল, সেগুলো থেকে জিনিস এখন আপডেট হচ্ছে, নতুন মডার্ন কনসেপ্ট চলে আসছে। তা এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিসই মডার্ন ভাবে নিয়ে আসতে হবে। তা আমরাও এটা অনেক রিসার্চ করে, আমাদের যিনি টিচার ছিলেন উনি, বা আমরা যেখান থেকে শিখেছি উনি বহু রিসার্চ করে এইভাবে জিনিসগুলো শর্টে করে নিয়ে এসছে। আগেরকার বাস্তুরা যারা ছিলেন তারা খালি চোখে গিয়ে বলতেন ওই কোনাটা নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, 4টে কর্নার মানে 4টে দিক। কিন্তু সেটা নয়, আপনার প্রপার্টির নর্থটা কত ডিগ্রিতে আছে আগে সেটা দেখতে হবে। শুধু কর্নারই যে নর্থ ইস্ট হবে এটা নয়। যদি আপনার প্রপার্টির ডিগ্রির অ্যাঙ্গেলটা ঠিক না থাকে তাহলে তো আপনার কর্নার নর্থ ইস্ট হবে না। নর্থ ইস্টে টয়লেট রয়েছে, বাকি সারা জায়গায় আমি ট্রিটমেন্ট করে দিয়েছি, ওই বাড়িতে লোকে হেলথ ইস্যুতে জর্জরিত হয়ে যাচ্ছে। তো সে তো জানে যে আমার বাড়ি বাস্তু করা আছে, কেন আমার হেলথ ইস্যু হচ্ছে? কিন্তু সেই কারণেই আমাদের প্ল্যানটা তৈরি করতে হয়। এগুলো খুবই সামান্য খরচায় হয়ে যায়। আর এটাকে আপনি যদি করে নেন বা প্রত্যেকে যদি এটা ফলো করে তাহলে মানুষের লাইফে কোনো প্রবলেমই থাকে না। হ্যাঁ, আমি এটা বলতে পারি, অনেকে বলতে পারে যে বাস্তু করলে কি প্রচুর পয়সা চলে আসবে? অ্যান্সার ইজ না। বাস্তু করলে কি হেলথ ঠিক হয়ে যাবে? অ্যান্সার ইজ না। বাস্তু করলে কি হয়, প্রচুর পয়সা আসে না, কিন্তু আপনি কোন দিকে যাবেন আপনার ক্ল্যারিটিটা ঠিকঠাক ভাবে আসে, যে আমার কি কাজটা করলে পয়সা হবে, আমার কত টাইম করা উচিত, আমাকে কি করা উচিত কি না করা উচিত, সেই ক্ল্যারিটিটা যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সে প্রচুর পয়সা রোজগার করতে পারে। হেলথে যেমন বাস্তু করলেই যে সব সমস্যা সমাধান হয়ে যাবে সেটা নয়, কিন্তু আপনার হেলথ ইস্যু হলেও কত তাড়াতাড়ি আপনি সেটা রিকভারি করছেন, আর আপনি সঠিক ডাক্তারটা কত তাড়াতাড়ি পাচ্ছেন, বাস্তু আপনাকে এই জিনিসটা করে দেয়। বাচ্চারা পড়াশোনা করে না, অনেকে আমার কাছে আসে যে দিদি বাচ্চা পড়ছে না, শুধু টিভি দেখে যাচ্ছে, পড়ছে না। এবার টিভিটা কেন দেখছে? শুধু সাউথ ওয়েস্ট বলে একটা জায়গা আছে। সাউথ ওয়েস্ট হচ্ছে রিলেশনশিপ আর স্কিলের জায়গা। সাউথ ওয়েস্টে যদি কারোর বাড়িতে টিভি লাগিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চাটার স্কিলটা কি হবে? ওই টিভিটা, ও সারাদিন বসে টিভি দেখবে, ওর স্কিলটাই পুরো টিভি হয়ে যাবে। টিভি 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 না হলে, ওর টিভি না হলে কিচ্ছু করবে না। তখন ওটাকে কি করতে হবে? আমার প্রত্যেকটা লোকের পক্ষে সম্ভব নয় টিভিটা ওখান থেকে সরিয়ে দেওয়া। সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে এক্স্যাক্টলি প্ল্যানটা তৈরি করে দেখতে হবে যে ওটা সাউথ ওয়েস্টে আছে কিনা। যদি সাউথ ওয়েস্টে থাকে তাহলে টিভির চারপাশে একটা ইয়েলো কালারের টেপ লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। এইভাবেই আমরা ছোট ছোট ট্রিটমেন্ট করে থাকি। প্রচুর লোক আছে সে প্রচন্ড ডিপ্রেশনে আছে। কেন ডিপ্রেশনে আছে সে নিজেই জানে না সে কেন ডিপ্রেশনে আছে, অথচ ডিপ্রেশনে আছে এবং অ্যাডিকশন হয়ে যাচ্ছে। আজকালকার দিনে শুধু লিকার বা সিগারেট খাওয়া এগুলোই কি অ্যাডিকশন? না। অ্যাডিকশন একটা লোক সারাদিন বসে মোবাইলে গেম খেলে যাচ্ছে, এটাও কিন্তু অ্যাডিকশন। প্রচুর ফোনে কথা বলে যাচ্ছে, এটাও অ্যাডিকশন। তো এই অ্যাডিকশনগুলো হয় কেন? অ্যাডিকশনগুলো হয় যেমন সাউথ ওয়েস্ট একটা এক্সাম্পল দিলাম, ওয়েস্ট নর্থ ওয়েস্ট বলে একটা জায়গা আছে, ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের মাঝখানে জায়গাটা আছে। ওখানে যদি কোনো লোক বাচ্চার বেডরুম থাকে বা কোনো বাচ্চার পড়ার টেবিল থাকে তাহলে ওই বাচ্চা সারাদিন বসে গেম খেলবে, পড়বেই না। পড়তে বসলেই ওর ডিপ্রেশন হবে, ওর ভালো লাগবে না, ওর মনে হবে আমি একটু ঘুরে আসি তারপরে পড়ছি, সব হয়ে যাবে। ওর মা বলবে আমি সব করে নেব, কিন্তু ফোন ঘেটেই যাবে।
তো এইভাবে প্রত্যেকটা জোনকে আমরা ট্রিটমেন্ট করি। যখন যে ক্লায়েন্ট আমাদের কাছে আসে তার প্রবলেমটা কি, সেই প্রবলেমের উপরে বেস করে তোমাকে কাজ করতে হবে। একটা বাড়িতে ঢুকেই যদি তুমি বলে দাও হ্যাঁ এখানে এটা আছে, এখানে এটা আছে, আপনাকে এই ভাঙতে হবে, এই ভাঙতে হবে, ওই যোগ্য করতে হবে, এই করতে হবে, এটা করলেই সব হয়ে যাবে না। ওই বাড়ির লোক বলছে কি আমাকে, তার প্রবলেমটা কি, সেই প্রবলেমের উপরে বেস করে যে 16টা জোন বললাম, সেই 16টা জোনের যে জোনটা থেকে প্রবলেমটা আসছে সেই জোনটাকে ঠিক করতে হবে। যেমন আপনাকে টিভির এক্সাম্পল দিলাম ইয়েলো টেপ দিয়ে। তেমন সাউথ ইস্টে যদি টয়লেট থাকে, টয়লেটটাকে আমরা কি করি, আমরা কি কিচ্ছু করি না, ওটাকে একটা রেড কালারের টেপ নিয়ে যদি বা টয়লেটের যাই থাকুক, আজকালকার ইন্ডিয়ান যদি থাকে বা কোমর সিট থাকে, ওর 3 দিকে কোমর সিট থাকলে 3 দিকে আর ইন্ডিয়ান থাকলে 4 দিকে যদি রেড কালারের টেপ লাগিয়ে দেওয়া হয় তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। একটা টেপ লাগাতে কত খরচা, তাহলে ওর পেমেন্ট ব্লক যেটা হচ্ছিল সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, ও পেমেন্ট পেতে শুরু করবে। হ্যাঁ, একটা জিনিসের ট্রিটমেন্ট করা যায় না, যদি নর্থ ইস্টে টয়লেট এবং কিচেন থাকে তার কোনো ট্রিটমেন্ট হয় না, সেটাকে আপনাকে রিমুভ করতেই হবে। সেটাকে আপনার যাই হোক না কেন, ফ্ল্যাট হোক যাই হোক, সেটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে। এক্ষেত্রে এটা কতটা ক্ষতিকর হতে পারে? নর্থ ইস্টের টয়লেট আর কিচেনের প্রচন্ড ক্ষতি হয়, কারণ নর্থ ইস্টের টয়লেট কিচেন আমি যত জায়গায় দেখেছি, আজ পর্যন্ত আমি প্রায় 3000 কনসালটেন্সি করে নিয়েছি, আমি সমস্ত জায়গায় যত জায়গায় আমি দেখেছি নর্থ ইস্টের টয়লেট এবং কিচেন থাকলে সেই বাড়িতে ক্যান্সার, কিডনির প্রবলেম, মাইগ্রেন, সেরিব্রাল থ্রম্বো হবেই হবে। আমি বহু জায়গায় দেখেছি হয়েছে, এবং সেই বাড়ির মহিলাদের প্রেগনেন্সি হচ্ছে কিন্তু কি কারণে মিসক্যারেজ হয়ে যাচ্ছে সেটা কেউ জানে না। ডাক্তার বলছে যে প্রেগনেন্সিতে কোনো প্রবলেম নেই, কিন্তু তার প্রেগনেন্সি হচ্ছে না, হলেও মিসক্যারেজ হচ্ছে। নর্থ ইস্টের টয়লেট এবং কিচেনের এফেক্ট দেবেই দেবে, এটা দিতেই হবে। এর প্রতিকার? এর প্রতিকার নর্থ ইস্টের কোনো প্রতিকার নেই ম্যাম, এটা আপনাকে ভাঙতেই হবে, সরাতেই হবে। কারণ আমি এখন বলে দেবো যে এর প্রতিকার আছে, কিন্তু এর প্রতিকার নেই। আর একটা জিনিস আছে, নর্থ ইস্টের টয়লেট এবং কিচেন থাকলে না, সেই বাড়ির যত লোকই থাকবে না কেন, একটা লোকেরও কোনো ক্ল্যারিটি থাকবে না। তাদের মনে শুধু একটাই জিনিস হবে, আমার কথা কেউ বোঝে না, আমাকে কেউ ভালোবাসে না, আমার কথা কেউ বোঝে না, আমি লোককে কি বলছি কেউ বোঝে না। কারণ নর্থ ইস্টের টয়লেট এবং কিচেন থাকলে ওই বাড়িতে যারা থাকে তারা নিজেরা নিজেদেরকে ভালোবাসে না। নিজেদেরকে যদি ভালো না বাসে, তাহলে অন্য লোক তাকে ভালোবাসছে কি বাসছে না সে বুঝবে কি করে? সে তো নিজেকেই বুঝতে পারছে না। সবচেয়ে প্রথমে তো মানুষের নিজেকে বোঝা উচিত, নিজেকে ভালোবাসা উচিত, সে তো নিজেকেই ভালোবাসতে পারছে না। তো সবচেয়ে প্রথমে দেখুন, রোগটা তো পরে, আগে ক্ল্যারিটিটা চাই। ক্ল্যারিটি না থাকলে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে যদি কোটি কোটি টাকার বিজনেসও কেউ দেয় আপনার সামনে, তাও আপনি সেটা নষ্ট করে ফেলবেন। আপনার আগে ক্ল্যারিটি চাই। আমরা শুনেছি যে বাস্তু মতে বাড়ির সিঁড়ির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বর্তমান ক্ষেত্রে জায়গার, বিল্ডিং এবং অবস্থান অনুসারে সবটা মেনে চলা সম্ভব হয়ে উঠছে না। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কি উপায় খুঁজে নিতে পারে? দেখুন, এখন যদি কোনো বিল্ডিং আগে থেকে তৈরি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো যেখানে যে সিঁড়িটা আছে তার এফেক্ট তো দেবেই। ধরুন এটা একটা কমপ্লেক্স, আপনি কোনো কমপ্লেক্সে থাকছেন, এবার কমপ্লেক্সে সিঁড়ি, কমপ্লেক্সে প্রচুর ফ্ল্যাট আছে, এবার কমপ্লেক্সে সিঁড়িটা নেগেটিভ আছে, সেক্ষেত্রে পার্টিকুলারলি একটা লোকের ক্ষেত্রে সেই রেজাল্টটা আসবে না। যত লোক থাকবে প্রত্যেকটা লোকের কিছু পার্সেন্ট করে রেজাল্ট আসবে, তাতে আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট দেবে না। এবার আসে, আপনি যদি নিজে জায়গা কিনে বাড়ি তৈরি করেন, নিজে জায়গা কিনে যদি আপনি বাড়ি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার সিঁড়ি ইম্প্যাক্ট দেবে। সিঁড়িটা আপনি কোথা দিয়ে তুলছেন, এবার আপনার কাছে অপশন নেই, সিঁড়িটা আপনি তুলে নিলেন। এবার সেক্ষেত্রে কি করতে হবে, যেমন আপনাকে আমি টিভির এক্সাম্পলটা দিলাম, চারদিকে ইয়েলো টেপ লাগিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সিঁড়িটার সামনে একটা স্টিপ বা কোন জোনে পড়ছে তার উপরে দেখে একটা স্টিপ বা টেপ লাগিয়ে দিলে যে নেগেটিভ এফেক্টটা দিচ্ছিল ওটা দেওয়া বন্ধ করে দেবে। বাস্তুদোষ আছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু বাড়ি বা অফিসে বাস্তুদোষ আছে সেটা কি করে বুঝবো আমরা?
দেখুন, বাড়ি বা অফিসে বাস্তুদোষ আছে সেটা কি করে বুঝবেন? একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন, যে বাড়িতে আপনি থাকছেন, বাড়িতে আপনি কাজ ঠিক করে করছেন, সবই ঠিক করে করছেন, কিন্তু আপনার লাইফে আপনি এইটাই বুঝতে পারবেন যে আপনার লাইফে কোনো জিনিসই মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আপনি প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, সব এফোর্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে রেজাল্ট আসছে না। এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে, আপনার বাড়িতে তো আপনি একা থাকেন না, বিভিন্ন লোক থাকে। এবার আপনার বাড়িতে একের পর এক লোকের হেলথ ইস্যু হচ্ছে, তার কোনো কারণ নেই। হেলথ ইস্যু হবে না কেন? লোকের হতেই পারে, কিন্তু মেজার পরিমাণে হেলথ ইস্যু হচ্ছে। এটা এক নাম্বার। ছোট ছোট জিনিসের বাড়িতে কোনো ছোট ছোট কথায় বাড়িতে অশান্তি হচ্ছে। আপনি প্রচুর কাজ করে যাচ্ছেন, বিজনেস করে যাচ্ছেন, কিন্তু আপনার সেই বিজনেস থেকে প্রোডাক্টিভিটি আপনি যতটা এক্সপেক্ট করছেন আপনার ততটা প্রফিট বা গেন হচ্ছে না। লোকের সাথে আপনার আননেসেসারি রিলেশন খারাপ হচ্ছে। আপনি বলতে চাইছেন এক, লোক বুঝছে এক। আপনার ডিপ্রেশন হচ্ছে। এগুলো থেকেই আপনাকে বুঝতে হবে যে তার মানে আমার বাড়িতে কোনো প্রবলেম আছে। বাচ্চা পড়ছে না, বাচ্চাকে আপনি এফোর্ট ঠিকঠাক মতো দিচ্ছেন কিন্তু পড়ছে না, পড়লেও রেজাল্ট ঠিক করে হচ্ছে না। একটা বাচ্চা প্রচুর পরিমাণে এফোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু তার রেজাল্টের সময় ঠিক রেজাল্ট আসছে না, তার মানে তখনই বুঝতে হবে বাড়িতে কোনো প্রবলেম আছে। কারণ বাচ্চাটা বাড়ি থেকে পড়ে যাচ্ছে এক, কিন্তু বাড়ি এক্সামের সময় গিয়ে ডেলিভারি করতে পারছে না, তার ক্লিয়ারিটি ঠিক করে হচ্ছে না। তখনই সেই বাড়িতে গিয়ে আপনি দেখবেন বাস্তুর প্রবলেম আছে। অফিসের কথা যেটা আপনি বললেন, অফিসে যেটা হয়, দেখুন আমি অনেক অফিসে দেখেছি যে যারা কাজ করে তারা কিছুদিন কাজ করছে, বারবার ছেড়ে চলে যাচ্ছে। কোনো ক্লায়েন্টের সাথে তাদের কোনো বিজনেস হচ্ছে, কিন্তু হচ্ছে হঠাৎ স্টপ হয়ে যাচ্ছে, তারা আর আসছে না। বা উনি যে জিনিসটা নিয়ে কাজ করছে তার পেমেন্ট ঠিক করে পাচ্ছে না, নতুন কাজের কাছে তার কাছে অপরচুনিটি আসছে না। একবার যেই মাল তার বিজনেস করুক না কেন, একবার মাল নিয়ে যাচ্ছে, দ্বিতীয়বার সে তার কাছ থেকে কোনো জিনিস নিচ্ছে না। তো এগুলো দেখলেই আপনাকে বুঝতে হবে যে ওই অফিসে কোনো প্রবলেম আছে। তখনই যদি আমাদেরকে ডাকে, বা আমাদের এরকম অনেকেই ডাকে, তখন আমরা সেখানে গিয়ে ওই প্ল্যান তৈরি করে দেখে নিই যে প্রবলেমটা কি হচ্ছে। সেটাকে ছোট ছোট জিনিস দিয়ে রেকটিফাই করলে উনি প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন। বাড়ি বা অফিসে এই এই যে বাস্তুদোষ, এটা সাধারণ মানুষের জীবনে কতটা এফেক্ট ফেলতে পারে? দেখুন, এটা তো প্রচন্ড এফেক্ট দেয়। কেননা আপনার বাড়িতে যদি শান্তি না থাকে, তাহলে আপনি যত বড়ই আপনার অফিস থাক না কেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। সারাদিন যদি বাড়িতে খিচখিচ হতেই থাকে, বা প্রচন্ড হেলথ ইস্যু সবাই ভোগে, বাচ্চা আপনি যাদের জন্য কাজ করছেন তারা পড়াশোনা না করে, বা আপনি কাজ করেই যাচ্ছেন, আপনি পয়সা পাচ্ছেন না, আপনার কাছে ঠিকঠাক মতো কানেকশন নেই, কাজের অপরচুনিটি নেই, তাহলে আপনি লাইফে করবেনটা কি? আপনি তো সব বিষয়ে জর্জরিত হয়ে যাচ্ছেন। তাহলে একটা মানুষ তো সেই বিধ্বস্ত পরিমাণে হয়ে যাবে, তার তো আর কিছুই থাকবে না বেঁচে থাকার মতো। অনেকে লোকে সুইসাইড করে নেয়। কেন সুইসাইড করে নেয়? আমরা ভাবি যে লোকটা সুইসাইড করে নিয়েছে, সে যে কেন সুইসাইড করেছে সেটা তো আমরা তার ডিপে গিয়ে দেখি না, কারণ সে তো জর্জরিত হয়ে সুইসাইড করে। সে বিভিন্ন প্রবলেমে জর্জরিত হয়ে যায়। সেই প্রবলেমটাই তো বাস্তুর প্রবলেম, এটা তো অন্য কোনো প্রবলেম নয়। বাস্তু যদি আপনার বাড়িতে ঠিক থাকে, তাহলে সাধারণত আপনার মানসিক শান্তিটা থাকবে, আপনার ক্ল্যারিটিটা থাকবে যে আমার কি করা উচিত। মানুষের লাইফে প্রবলেম আসলেই মানুষকে সুইসাইড করতে হবে? এটা কোনো সলিউশন? এটা তো সলিউশন নয়। সে ঠিক করে ক্ল্যারিটিটা তার হচ্ছে না, সে তো ভাবছে যে আমি সুইসাইড করে নিলেই সবকিছু থেকে বেঁচে যাবো, কিন্তু সে তো এটা জানে না যে আমার পেছনে আমি যাদেরকে রেখে যাচ্ছি তারা কি করবে। সেই ক্ল্যারিটি যদি তো থাকতো, তাহলে তো সে সুইসাইড করতো না। এবার সে যখন সুইসাইড করে নিচ্ছে, তারপরে তার ফ্যামিলির কি অবস্থা হচ্ছে, তারা তো আরো বেশি খারাপ পরিস্থিতিতে চলে যাচ্ছে, কারণ তারা তো বুঝতেই পারবে না যে তাদের লাইফে হচ্ছেটা কি। আমি অনেক জায়গায় দেখেছি, এটা। এক্ষেত্রে এই সমস্যার থেকে বেরোনোর কার্যকরী উপায়? এই সমস্যা থেকে দেখুন, বেরোনোর কার্যকারী একটাই উপায়,
আমি সাধারণ মানুষকে বলবো, দেখুন, যদি এরকম ধরনের কোনো সমস্যায় আপনারা থেকে থাকেন, তাহলে আপনার যাকে ভালো লাগে, আমার কাছে আসতে হবে তার নয়, যাকে ভালো লাগে, ভালো বাস্তু কনসালটেন্ট দেখে আপনি তাকে দিয়ে আপনি একবার কনসাল্ট করিয়ে দেখতে পারেন যে কেন এটা হচ্ছে। আমি আশা করব সে যদি ঠিক করে কাজ করে, তার যদি প্রকৃত জ্ঞান থাকে, সে নিশ্চয়ই আপনাকে এই প্রবলেম থেকে বের করে দেবে, 100% বেরিয়ে যাবে। কারণ কেন এই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা জায়গাটা যদি আমি খুঁজে পাই, তাহলে আমি সলিউশনটা করতে পারবো। ওই সলিউশনটা যদি আমি ওনাকে বের করে দিই। ঈশ্বরের সাথে বাস্তুর কোনো সম্পর্ক আছে কি, কি বলবেন আপনি? দেখুন, প্রত্যেকটা জায়গায় ঈশ্বরের বাস, সব জায়গায় ঈশ্বর আছে। একটা বাড়ি যখন আপনি তৈরি করছেন, বাড়িতে আপনি ঢুকে প্রথমে কি করেন? বাড়িটাতে প্রথমে ঢুকে আপনি গৃহপ্রবেশের পুজো করেন। প্রথমেই আপনার বাড়িতে আপনি ভগবানের প্রতিষ্ঠিত করছেন। এই জায়গাটা এসে ভগবানের প্রতিষ্ঠিত আপনি কোথায় করছেন, কোন জায়গাটায় করছেন? আপনাকে প্রথমেই বললাম বাস্তুতে 16টা জোন আছে। 16টা জোনের মধ্যে কোন জোনে আপনি ভগবানকে প্লেসমেন্ট করছেন, সেটা ইম্পর্টেন্ট। এখন বাস্তুতে 3টে জায়গা আছে খারাপ। একটা জায়গা আছে ইস্ট সাউথ ইস্ট, একটা জায়গা আছে আপনাকে বললাম ডিপ্রেশনের জায়গা ওয়েস্ট নর্থ ওয়েস্ট, একটা জায়গা আছে SSW বলে একটা জায়গা সাউথ ওয়েস্ট, আর সাউথের মাঝখানে একটা জায়গা আছে SSW বলে। ইএসি যে জায়গাটা আছে সেটা হচ্ছে অ্যাংজাইটি আর চার্মিং এর জায়গা। ওই জায়গাটায় যদি কোনো মানুষের বেডরুম সে দীর্ঘদিন শুতে থাকে, সে ছোট্ট ছোট্ট জিনিসে তাকে ভালো কথা বললেও সে চিৎচির করবে, সে ছোট ছোট জিনিসকে তিল থেকে তাও তৈরি করবে, তার মাইন্ডের মধ্যে সারাক্ষণ অ্যাংজাইটি হতে থাকবে। এটা আমাকে কেন বলবে? ওই জায়গাটায় যদি আপনি এখন আপনার বাড়ির ভগবানকে বসিয়ে রাখেন, তাহলে ভগবান আপনাকে কি রেজাল্ট দেবে? আপনার সারাক্ষণ মনে হবে ভগবান আমাকে কিছু দিচ্ছে না, কারণ ওটাও জোনের এফেক্ট। ভগবান আমাকে কিছু দিচ্ছে না, ভগবানের পুজো করে কি হবে, করবো না। ভগবানকে নিয়ে সারাক্ষণ একটা অ্যাংজাইটি হবে। SSW বলে যে জায়গাটা আছে, SSW হচ্ছে এক্সপেন্ডিচার ডিসপোজালের জায়গা। অনেক বাড়িতে আমি দেখেছি সাউথ ওয়েস্টের বেডরুম বলে, এবং সাউথ ওয়েস্টের বেডরুমে লোকে শুতেই পারে, সাউথ ওয়েস্টের বেডরুম বলে SSW তে শুচ্ছে। SSW তে কোনো মানুষ যদি দীর্ঘদিন ঘুমোয় বা ওখানে বসে পড়াশোনা করে বা ওখানে তার বাড়ির আলমারি থাকে, সে যত কোটি টাকা এনেই ওই আলমারিতে রাখুক না কেন, কিচ্ছু থাকবে। কি কারণে খরচা হচ্ছে সে নিজেই বুঝতে পারবে না, ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। সে যত ভালোই ওখানে বসে পড়াশোনা করে, কিচ্ছু ডেলিভারি করতে পারবে না। দীর্ঘদিন যদি ওখানে শোয়, তাহলে সে বাঁচবেই না। সে কি কারণে অসুস্থ, তার রোগী ডাক্তার ধরতে পারবে না। হাজবেন্ড ওয়াইফ থাকলে 100% ডিভোর্স হবে, কেন ঝগড়া হচ্ছে বুঝতেই পারবেন। ওখানে যদি এখন আপনি আপনার বাড়ির ভগবানকে বসিয়ে রাখেন, তাহলে কি হবে? ভগবান আপনার বাড়িতে থাকবে? থাকবে না। ডিপ্রেশনে বসালে সেম জিনিস হবে। এই 3টে জোন ছেড়ে আপনি যদি ভগবানকে বসান, আমি আশা করব যে ভগবানকে দোষ না দিয়ে ভগবানের কাছে যদি আপনি ভালোভাবে কিছু চান, ভগবান নিশ্চয়ই আপনাকে দেবে, আপনাকে সঠিক রাস্তা অবশ্যই দেখাবে। এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নর্থ ইস্টে ভগবানের মন্দির বানানো। নর্থ ইস্টে যদি ভগবানের মন্দির বানান, তাহলে আপনি ভগবানের সামনে ওখানে বসে যদি আপনি সারাদিন রাতে যদি আপনি 15 ঘন্টা 8 ঘন্টা মেডিটেশন করেন, আপনার কাছে নিজের ক্লারিটি পরিষ্কার, আপনার জীবনের লক্ষ্য আপনার কাছে পরিষ্কার, আপনাকে কি করতে হবে, আপনি ভগবানের সাথে কানেক্ট হতে পারবেন। এইভাবেই একটা বাড়ির বাস্তুর সাথে ভগবানের কানেকশন থাকে। তোমার পরিস্থিতিতে বেশিরভাগ সমস্যাতে পড়লেই আমরা ভগবানকে দোষারোপ করি যে তিনি আমাদের সাথে দেখছেন না বা আমাদের সাথে নেই, এরকম বলে থাকি। হ্যাঁ, তো কি বলবেন? এটা সচরাচর অনেকেই বলে, যখনই কোনো প্রবলেমে পড়ে তখনই সে ভগবানের দোষ দেয়। হ্যাঁ, ভগবান আমাকে দেখছে না, ভগবান আমাকে করে দিচ্ছে না। ভাই, ভগবান কেন করে দেবে?
ভগবান তোমাকে যদি ভালো নাই বাসতো তাহলে ভগবান তোমাকে চোখ, নাক, কান, গলা সবকিছু সুস্থ একটা মানুষ দিয়ে তোমাকে তৈরি করে পাঠিয়েছে। তুমি সেগুলোকে দিয়ে করে খাও। ভগবান তো তোমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ভাই তোকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পাঠিয়েছি, এবার তুই নিজে করে খা। এখন তুমি করবে না, সেগুলো অ্যাপ্লাই তুমি ঠিক করে করবে না, আর ভগবানের দোষ দেবে যে ভগবান আমাকে কাজ করে দিচ্ছে না। আরে ভগবান কাউকে কেউ কোনো পয়সা পাইয়ে দেয়? ভগবান তোমার বালিশের নিচে টাকা দিয়ে দেবে? কখনোই হতে পারে না। ভগবান তোমাকে 5 ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছে, 5 ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছে। চোখ, কান, গলা, স্পর্শ সবকিছু দিয়ে পাঠিয়েছে। সেগুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি অ্যাপ্লাই না করলে তো কিচ্ছু করতে পারবে না। একটা যেমন এই যে একটা মানুষের বডি যেমন 5 এলিমেন্টে তৈরি হয়, চোখ, নাক, কান, গলা আর টাচ, স্পর্শ, এই 5টা সেন্স যদি মানুষের না থাকে, মানুষ কিছু করতে পারবে? পারবে? তার শরীরে কোনো সেন্স থাকবে? সে তো কিচ্ছু বুঝতে পারবে না, সে তো জড় পদার্থ হয়ে যাবে। এইভাবে না, মানুষের শরীরটা যেমন 5টা এলিমেন্টে তৈরি, একটা বাস্তুর ক্ষেত্রে একটা প্রপার্টিও 5টা এলিমেন্টে তৈরি। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ, স্পেস, এই 5টা তত্ত্ব দিয়েই তৈরি। আমরা কি বলি, মানুষ মরে গেলে কি হয়, কি বলে? পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। তো পঞ্চভূতটা কি? এই ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ, স্পেস, এটাই হচ্ছে পঞ্চভূত। বাস্তুটাও যেমন 5টা এলিমেন্ট দিয়ে তৈরি, একটা মানুষও 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। তোমাকে সেগুলোকে ঠিক করে অ্যাপ্লাই করতে হবে। বাড়ির ক্ষেত্রেও আমরা কি করি, প্রথমে গিয়ে 5টা এলিমেন্টকে ঠিক করি। একটা মানুষকেও তাই করতে হবে। শুধু বাস্তু করলেই হবে না, একটা বাড়িতে একটা মানুষকে সঠিক সাজেশনও দিতে হবে, ভাই তোমাকে এইভাবে নয় এইভাবে কাজ করতে হবে। আমরা কিচ্ছু করবো না, শুধু ভগবানের দোষ দেবো, ভগবান আমাকে দিচ্ছে না। ভগবান তোমাকে ভালো না বাসলে তো তোমাকে পরিপূর্ণ দিতেই নয়। রাস্তায় আপনি যাচ্ছেন, কত সিগনালে বসে আছে, তার পা নেই, তার চোখ নেই, কারোর হাত নেই, তাহলে এরা কি করবে? এরা তো তাহলে আগে বলতে পারে যে আমাকে ভগবান ভালোবাসে না। অ্যাকচুয়ালি সত্যি ওদেরকে ভগবান ভালোবাসেনি বলেই তোদের পঙ্গু করে পাঠিয়েছে। ওরা রাস্তায় হাত পাততে হচ্ছে, ওরা তো ইচ্ছা করে করছে না, ওরা বাধ্য হয়ে করছে। আর আমাদের সব দিয়েছে, কিন্তু সেগুলো আমরা অ্যাপ্লাই করবো না। আমরা ভগবানের দোষ দেবো, মা বাবার দোষ দেবো, এর দোষ দেবো, ওর দোষ দেবো, শুধু দোষ দিতেই থাকবো। মা বাবা কিছু করে দেয়নি, মা বাবা আমাদের জন্য কিছু রাখেনি, নিজেরা করে খাও। মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, বড় করেছে, নিজেরা করো। সত্যি কথা বলতে কি, আমাকে আর আমার হাজবেন্ডকে কেউ কোনোদিন সাপোর্ট করেনি। আমার মা বাবাও আমাকে জন্ম দিয়ে বড় করে মানুষ করে দিয়েছে। আমার হাজবেন্ডের মা বাবাও ছোটবেলায় মারা গেছে, ওকে কিন্তু মানুষও করেনি, ও নিজেই মানুষ হয়েছে। কিন্তু আমরা করে খাইনি, আমরা আজকে এই জায়গায় পৌঁছাইনি। প্রচুর লোককে কাজ করেছি, প্রচুর লোককে দেখেছি, প্রচুর বড় বড় লোককে দেখেছি। হাই ফাই জায়গা থেকে নিচে আসতে দেখেছি, নিচে থেকে উপরে উঠতে দেখেছি, প্রচুর লোককে দেখেছি। মানুষের জীবনে ওঠা নামা নিয়েই একটা জীবন। মানুষের জীবনটা গাড়ির চাকার মতো, কখনো উপরে কখনো নিচে, কেউ সমানভাবে চলতে পারবে না। ভগবান একটা কথা বলে গেছে, বেঁচে থাকতেও আমার নাম নিতে হবে, মরে গিয়েও আমার নাম নিতে হবে। ভগবানের পরিস্থিতি দেয়, ভগবান লোককে দিলেও গালি খেতে হবে, ভগবানকে না দিলেও গালি খেতে হবে। বেঁচে থাকলে কেন বলতে হবে? সারাক্ষণ বেঁচে থাকলে ভগবান এটা দাও, ওটা দাও, এটা দাও, এই করো, ওই করো, এইভাবে নাম নিতে হবে। মরে গেলেও যখন আপনার মরা দেহ নিয়ে যাবে, হরির নাম নিতে নিতেই যাবে। তো মরলেও নাম নিতে হবে, বাঁচলেও নাম নিতে হবে ভগবানকে। তো ভগবানকে গালি দিয়ে কোনো লাভ নেই, নিজেকে গালি দেবো। তুমি নিজে করতে পারছো না, তোমার নিজের ফল। বাস্তুর প্রভাব কতটা খারাপ হতে পারে সাধারণ মানুষের জীবনে, এক্ষেত্রে কি করণীয়, কিভাবে কেউ আপনার সাথে যোগাযোগ করবেন? দেখুন, একটা বাস্তুর প্রভাব এতটাই খারাপ দেয় যে বাড়িতে নানাভাবেই লোক অসুস্থ হয় বা মারাও যায়।
আমি নাম বলবো না, বহুদিন আগে আমি একটা লোকের বাড়িতে গেছিলাম, তাকে দেখেওছিলাম। তার বাড়িতে না সাউথ ওয়েস্টের সেপটিক ট্যাঙ্ক ছিল। তখন আমি তাকে বারবার বলেছিলাম যে আপনার এই সাউথ ওয়েস্টের সেপটিক ট্যাঙ্কটা আপনি সরিয়ে দিন। তার বাড়িতে কেউ বাস্তু মানে, কেউ মানে না। সেক্ষেত্রে তার পক্ষে না সেটা সম্ভব হয়নি সেপটিক ট্যাঙ্কটা সরানো। এই জিনিসটা ঘটেছিল 3-4 বছর আগে। আমি ওনাকে বলেছিলাম, তারপরে উনি আমার কাছে আসতো, উনি বারবার বলতো আমার পক্ষে এটা সম্ভব নয় করা, কারণ আমার বাড়ির লোক যেহেতু মানছে না। তার অফিসটা আমি কাজ করি অফিসে, কারণ অফিসে তো বাড়ির লোক নেই। ওনার অফিসে প্রথমে 4টে এমপ্লয়ি ছিল, পরে আমি কাজ করার পরে ওনার অফিসে 36টা এমপ্লয়ি হয়েছিল। ওনার বিজনেসটা এতটাই গ্রো করেছিল। তখন আমি ওনাকে বারবার, ওনার সাথে আমার প্রতিনিয়ত কন্ট্যাক্ট ছিল, ওনাকে আমি বারবার একটাই কথা বলতাম, দাদা তুমি সেপটিক ট্যাঙ্কটা সরিয়ে নাও। আমি সরাতে পারি। 2 বছর আগে ওনার বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। সাউথ ওয়েস্টে সেপটিক ট্যাঙ্ক থাকলে লোকের বাড়িতে হার্ট অ্যাটাক হয়। কোমরের নিচ থেকে পা পর্যন্ত প্রচন্ড যন্ত্রণা থাকে, পা ফুলে যায়, হাঁটতে পারে না। ওনার বাবা প্রথমে ওই হাঁটতে পারতো না, পা ফুলে যেত বারবার, তারপরে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেল। ওই ভদ্রলোক এই 8-9 মাস আগেও ভদ্রলোক হঠাৎ একদিন অফিসে গেছে। উনি বাবা মরে যাওয়ার পরেই উনি অফিসে গেছে, অফিসে গিয়ে বসে আছে, হঠাৎ করে ওনার বুকে যন্ত্রণা করছে। অফিস থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছে। বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল থেকে বললে একদিন ওনাকে অবজারভেশনে রাখতে হবে। 7টা নাগাদ হসপিটালে ভর্তি করেছে, পরের দিন সকাল 8টার মধ্যে উনি মারা গেছে হার্ট অ্যাটাকে। উনি মারা যাওয়াতে ওনার মা ছিল বয়স্ক, উনি মারা যাওয়ার 1 মাসের মধ্যে ওনার মাও মারা গেছে। তাহলে একটা বাড়িতে পরপর 3টে লোকের ডেথ। যে লোকগুলো মারা গেছে, একটা লোকেরও মরার বয়স হয়নি। এতটাই ইম্প্যাক্ট দেয় লোকের পক্ষে বাঁচতে, এতটাই খারাপ জিনিস। আর একটা জিনিস, কোনো বাড়ির যদি নর্থ ইস্টে বা সাউথ ওয়েস্টে টয়লেট থাকে, সেই টয়লেট বা কিচেনের যদি ট্রিটমেন্ট না করা হয়, পরবর্তীকালে ও যে বাড়িটা ছেড়ে দিচ্ছে, ধরুন ওই বাড়িটাও ছেড়ে দিয়ে অন্য একটা বাড়ি কিনতে যাচ্ছে, ও সেই নর্থ ইস্টের টয়লেট কিচেনওয়ালা বাড়ি কিনবে। কেন? কারণ ওনার মাইন্ডে ওটাই প্লে করবে, উনি ওটাই কিনবে। বাস্তু এতটাই খারাপ। নর্থ ইস্ট কেন এত ইম্পর্টেন্ট আমরা বারবার বাস্তুর ক্ষেত্রে বলি, আমি আরেকটা আপনাকে এক্সাম্পল দিয়ে নিচ্ছি। একটা বাড়িতে আমি কাজ করতে গেছিলাম, অনেক বাস্তুকার কাজ করার পরে তার প্রচুর পয়সা আছে, কিন্তু তার বাড়িতে একটা প্রবলেম, সে বাড়িটা তৈরি করেছে সত্যিই সে বাস্তু অনুযায়ী, বাস্তু পারফেক্ট বাস্তুটা বাড়িটা তৈরি করেছে, 3 তলা বাড়ি তৈরি করেছে, ঠিকভাবেই বাস্তুটা মেনেই তৈরি করেছে। তো ওনার একটাই প্রবলেম, ওনার বা চোখে না বারবার অপারেশন হচ্ছে। এবার সেটা সাকসেসফুল হচ্ছে না, যতবার করাচ্ছে ততবারই আনসাকসেসফুল হচ্ছে। 2বার উনি চোখ, একবার উনি চেঞ্জও করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, আনসাকসেসফুল হয়ে আসছে। তো কেন এটা হচ্ছে, বড় বড় ডাক্তারও বলছে যে কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। এটা আনসাকসেসফুল হওয়ার কথাই নয়। উনি ভেলুর থেকে করিয়ে নিচ্ছে, হচ্ছে না, কিছুই হয়নি। তারপরে একদিন হঠাৎ করে কোনো একটা রেফারেন্সের মাধ্যমে আমাদের কাছে আসলো। তো আমি আমার হাজব্যান্ড দুজনেই গেছি। আমরা যখন কাজ করি তখন দুজনেই করি, কারণ আমার হাজব্যান্ডও আচারিয়া, আমিও আচারিয়া, দুজনেই একসাথে কাজ করি। তো আমরা দুজনেই গেছি। যাওয়ার পরে দেখি ওনার বাড়িতে কাজ করবো কি, ওনার বাড়িতে তো সবই ঠিক আছে। যে প্ল্যানের কথা আমরা বললাম, যে প্রথমে আমরা একটা বাড়িতে স্কেল টু প্ল্যান তৈরি করে নিই, সেই প্ল্যানটা ওনার কাছে আছে। যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে প্ল্যানটা বের করে দিয়েছে। আমি ওনার বাড়িতে ঘুরে ভালো করে দেখছি, কোথাও কিচ্ছু পাচ্ছি না। তখন আমি বসে বসে ভাবছি কি করব, কেন ওনার এটা হচ্ছে। এখন ওনার বাড়িতে সবকিছু করাই আছে, আমি আর করবো কি। তো হঠাৎ করে ওনার মন্দিরের দিকে আমার চোখটা গেছে। ওনার মন্দিরটা নর্থ ইস্টেই বসানো আছে। নর্থ ইস্টে ওনার মন্দিরে একটা মা দুর্গার ছবি রয়েছে। মা দুর্গার ছবিটা পরিষ্কার করতে করতে কখন এই বাঁ চোখটা না উঠে গেছে।
মানে ঘষে উঠে গেছে, বোঝা যাচ্ছে না। সেটা আমরা খেয়াল করিনি। নন বেঙ্গলি লোক, ওরা তো ওটা খুব মানে, ওরা ওই মূর্তি ওখানে ছবিটা ওখান থেকে সরায়নি। তখন আমি বললাম আমি পেয়ে গেছি। বলছে কি ম্যাডাম বলুন? আমি পেয়ে গেছি। আপনি এই ছবিটা কত বছর আগে রাখা? বলে ছবিটা তো অনেক পুরনো রাখা, কিন্তু আমরা বাড়ি শিফট করেছি এখানে 3 বছর হলো, 3 বছর ধরে ওখানে আছে, নর্থ ইস্টে রাখা আছে। তাহলে আপনার চোখের প্রবলেম কতদিন ধরে হয়েছে? বললো 2.5-3 বছর হলো। আমি বললাম আপনি একটা কাজ করুন, আবার আপনি চোখ কবে অপারেশন করতে যাবেন? বললো ম্যাডাম ডেলিভারির 2 মাস পরে টাইম দিয়েছে। আমি বললাম আপনি এই ছবিটাকে না এখান থেকে সরিয়ে দেন। বললো ম্যাডাম আমি তো ছবি সরাতে পারবো না, আমার মা সরাতে দেবে না। বললাম আপনি কাউকে দিয়ে সেম একটা ছবি নিয়ে আসুন, ভগবানের কাছে ক্ষমেছে একটা সেম ছবি নিয়ে আসুন, নিয়ে এসে ওখানে রেখে দেন, এই ছবিটাকে আপনি কোনো মন্দিরে রেখে আসুন। উনি বললো ঠিক আছে ম্যাম, আজকে তো হবে না, আমি কালকে বা পরশুদিনের মধ্যে করে দেবো। উনি ছবিটাকে চেঞ্জ করে দিয়েছেন। পরের বার উনি চোখ অপারেশন করে নিয়ে আমার চোখ সাকসেসফুল অপারেশন হয়ে গেছে। প্রথমেই আপনাকে বললাম নর্থ ইস্ট হচ্ছে মাথা, একটা প্রপার্টির মাথা নর্থ ইস্ট। তা নর্থ ইস্টে যদি কোনো প্রবলেম থাকে, টয়লেট, কিচেন, সেপটিক ট্যাঙ্ক বা এই ছোটো ছোটো জিনিস বললাম, যদি একটা পেরেকও নর্থ ইস্টে পোতা থাকে না, তাহলে আপনার মাথা সারাদিন যন্ত্রণা করতে থাকবে। কেন যন্ত্রণা হচ্ছে ডাক্তারও বুঝতে পারবে না। তো নর্থ ইস্টে মাথার উপরে চোখটা কোথায় থাকে? মাথার একটা পার্টে। এই কারণে ওনার নর্থ ইস্টের চোখে মূর্তির প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা ওনার চোখে এসে লাগছে, ওনার চোখটা ঠিক হচ্ছে না। কিন্তু পরের বার তো ওনার চোখটা ঠিকভাবে সাকসেসফুলি অপারেশন হয়ে গেল। এইভাবেই বাস্তু মানুষের জীবনে ইম্পর্টেন্ট দেয়। আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো টাইমে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি যদি কখনো ফোন নাও তুলি আমি পরে রিটার্ন ব্যাক করে নেব। আমার নাম্বার 9830049225। আমার নাম আচার্য অদিতি মুখার্জি।